আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। যে যেখানে বসে আমাদের ক্লাসটি করছো, তোমাদের প্রত্যেকের উপরে আল্লাহর শান্তি ও রহমত নাজিল হোক। প্রিয় এইচএসসি 2024 এবং 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় তোমাদের জন্য বাধ্যতামূলক কিন্তু একটা অধ্যায়। তো এই নবম অধ্যায়টা নিয়ে তোমরা যতটা ভয় পাও, আসলে এইটা কিন্তু অতটা ভয় পাওয়ার অঙ্ক না। তুমি যদি একটু সামান্য প্র্যাকটিস করতে পারো, বিশেষ করে তুমি যে সালের পরীক্ষার্থী তার বিগত কয়েকটা বছরের প্রশ্ন যদি একটু ভালো মতন প্র্যাকটিস করতে পারো, তাহলে আশা করি এই নবম অধ্যায় তুমি খুবই ভালো পারবে। এবং পরীক্ষার হলে এই যে 20 নম্বর কপার্টে, এই 20-এ তুমি একদম 20 পাবা ইনশাল্লাহ। তো এজন্য আমি তোমাদের সর্বমোট এই নবম অধ্যায়ের উপরে 3টি সৃজনশীল আপাতত সমাধান করিয়ে দিচ্ছি। এবং আমি বিশ্বাস করি এই 3টা সৃজনশীলের যে নিয়মগুলো আমি আলোচনা করব, এই নিয়মগুলোই তোমার পরীক্ষায় অবশ্যই থাকবে। তো আমি এই ধারাবাহিক ক্লাসের আজকে আমি দ্বিতীয়তম ক্লাস করছি। গত ক্লাসে আমি রাজশাহী বোর্ড 2023 সাল সমাধান করেছিলাম। আজ আমি ইনশাল্লাহ কুমিল্লা বোর্ড 2023 সালের প্রশ্ন সমাধান করব। তো কুমিল্লা বোর্ডের কোশ্চেনগুলো সাধারণত খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। তো এই জন্য আমরা এই প্রশ্নটা বেছে নিয়েছি। বিশেষ করে এর কদাগে বলেছে ভ্যাট চলতি হিসাব তৈরি করো। আমাদের যে প্রশ্নটা দিবে সেই প্রশ্নটার উপরে একটা রেওয়া মিল দেওয়া থাকবে এবং তার নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে। এবং তোমাদের সব থেকে ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হলো সমন্বয়। মানে এই সমন্বয়ের এন্ট্রিগুলো সাধারণত কোন জায়গায় নিবে, বা আমরা ক্যালকুলেশন যোগ বিয়োগ বা সমন্বয়টা কিভাবে করব, তো এই বিষয়গুলো সাধারণত আমাদের একটু বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম থাকবে না। তো আর আমি আবার একটু মোটা দাগে বলছি যে এই যে ভ্যাট চলতি হিসাব, এটা তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের ক দাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো, এজন্যই আমি তোমাদের এই সৃজনশীলটা বেছে নেওয়া। বাকি দুইটা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। সমন্বয় সমূহটা আমি একটু আগে পড়ে নিচ্ছি। সমন্বয়ের ভিতরে 1 নাম্বার সমন্বয় বসে সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা। ওকে, ভালো কথা। ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি বলে ইংরেজিতে। তো এই সমাপনী মজুত পণ্য কিন্তু অনেক সময় অঙ্কে দুইটা মূল্য দেওয়া থাকে, বাজার মূল্য, ক্রয় মূল্য। তো তোমার বাজার মূল্য, ক্রয় মূল্য এগুলো বোঝার দরকার নেই। তাহলে স্যার কি বুঝবো? তুমি এই দুইটা মূল্যের ভিতরে যেটা ছোট মূল্য থাকবে, বাজার মূল্য এবং ক্রয় মূল্য দুইটা তো মূল্য দেওয়া থাকবে, দুইটা টাকা দেওয়া থাকবে, এই দুইটা টাকার ভিতর যেটা ছোট সেইটা নিবা। 2 নম্বর সমন্বয় বসে মজুরি বকেয়া আছে 2,000 টাকা। মজুরি আমরা জানি আমাদের জন্য একটা খরচ, এটা যদি বকেয়া থাকে, খরচের বকেয়া অবশ্যই আমাদের জন্য চলতি দায়। কত টাকা? 2,000 টাকা। 3 নম্বর সমন্বয় বসে প্রাপ্য হিসাবের 5,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে এটা হলো নতুন অনাদায়ী পাওনা। কেননা সমন্বয়ে যে পাওনা বা সমন্বয়ে যে এই আইটেমগুলো দেওয়া থাকে সবই হচ্ছে নতুন, তার মানে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা এই 5,000। এবং অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। আমরা কিন্তু সবাই জানি এই অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা সাধারণত এটা সবসময় নিট দেনাদার বা নিট প্রাপ্য হিসাবের উপরে ধার্য করা হয়। আমরা একে একে এগুলো শিখব। বিশেষ করে এই 3 নাম্বার যে সমন্বয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমন্বয়, এবং এটা আমি তোমাদের ইনশাল্লাহ একদম বেসিক সহ বুঝিয়ে দেবো, এই অনাদায়ী পাওনার যে ব্যাপারটা। 4 নম্বর সমন্বয় বলছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। সুতরাং যন্ত্রপাতি থেকে অবচয়টা বাদ যাবে, বিয়োগ করে দেখাতে হবে, এবং এটা আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। তো প্রশ্নের কদাগে যেহেতু বলছে ভ্যাট চলতি হিসাব, তো ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করার জন্য তোমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবে, এরপর লিখবে ভ্যাট চলতি হিসাব। কদাগ লিখে এখানে আমরা জাস্ট একটা চলমান জেরসক আঁকিয়েছি। এখন স্যার এটা কি চলমান জেরসকে করতে হবে, টিসকে কি করা যাবে না? হ্যাঁ, তুমি চাইলে টিসকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমরা চলমান জেরসকে করছি, কারণ চলমান জেরসকটা আধুনিক পদ্ধতি, এখানে ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করা লাগে না। এইভাবে করা মানে চলমান জেরসকে করা তুলনামূলকভাবে একটু বেশি সহজ। তো প্রথমে লিখবা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ক্রেডিট, আর কর্নারে একটু হিসাবের কোড নং লিখে দিও। তো এই ভ্যাট চলতি হিসাব যখন করবা, তুমি মনে রাখবা ভ্যাট চলতি হিসাবের ভিতর 3টা আইটেম আসে। ভ্যাট চলতি হিসাবের ভিতর কয়টা আইটেম আসে বলো? 3টা আইটেম। 1 নাম্বার যে আইটেমটা আসে সেটা হচ্ছে ব্যালেন্স। তোমার রেওয়া মিলের ভিতরে দেখবা ভ্যাট চলতি হিসাবের কোনো ব্যালেন্স দেওয়া আছে কিনা। তো 1 নাম্বার আইটেম হচ্ছে ব্যালেন্স। 2 নাম্বার আসবে হলো ক্রয় ভ্যাট, এবং 3 নাম্বার আসবে বিক্রয় ভ্যাট। সহজ কথা, 1 নাম্বারে কি আসবে বলো? ব্যালেন্স। 2 নাম্বারে কি? ক্রয় ভ্যাট। 3 নাম্বারে কি? বিক্রয় ভ্যাট। বাস, শেষ। তো চলো আমরা এই 3টা আইটেম বাদে ভ্যাট চলতি হিসাবের ভিতর অন্য কোনো কিছু আসবে না। এই 3টা আইটেম এই ভ্যাট চলতি হিসাবের ভিতর নিলেই আমাদের কাজ কমপ্লিট। তো চলো প্রথমে 1 নাম্বার কি বলছি বলো? ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স।
তো আমরা রেওয়া মিলের ভিতর দেওয়া থাকবে এটা। তো আমরা যদি দেখি একদম লাস্ট এন্ট্রিতে দেওয়া আছে ভ্যাট চলতি হিসাব 30,000 টাকা। তাহলে এই রেওয়া মিলের ভিতর যেটা দেওয়া থাকবে এইটা হচ্ছে ব্যালেন্স। এটি কি বলো? ব্যালেন্স। তাহলে এই ব্যালেন্সটা আমরা সরাসরি এখানে নিয়ে নিব। তাহলে প্রথমে আমরা অবশ্যই, যেহেতু এটা কোন সালের অঙ্ক, 2022 সালের অঙ্ক, তাহলে আমরা সাল দিব 2022, 2022 ডিসেম্বর 31। ব্যালেন্স দেওয়া আছে কত টাকা? 30,000 টাকা। দেখো ব্যালেন্সটা সবসময় এই জেরের কলামে আসবে। আমি কি বলছি বলো? রেওয়া মিলে যে ভ্যাট চলতি হিসাবের ব্যালেন্স বা জের বা উদ্ধৃত্যটা দেওয়া থাকবে এটা সবসময় একদম থার্ড কলাম, মানে একদম এই লাস্টে চলে আসবে। এখন দেখো এই ভ্যাট চলতি হিসাবটা কিন্তু ক্রেডিট দিকে আছে। দেখো এই 30,000 টাকা ক্রেডিট দিকে আছে। তাহলে এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আমরা যেহেতু এই একদম লাস্টে আসবে, তো লাস্টে কোথায় নিব? ডেবিটে নিব না ক্রেডিটে নিব? যেহেতু এই 30,000 ক্রেডিট দিকে আছে, সো আমরা এটা ক্রেডিট দিকে নিয়ে দেবো। ওকে, এটা গেল প্রথম আইটেম। এরপরের আইটেম হচ্ছে হলো ক্রয় ভ্যাট আর বিক্রয় ভ্যাট। তো এই ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাটটা আমরা কিভাবে নির্ণয় করব? এজন্য তুমি একটা কথা একদম মোটা দাগে তুমি পারলে খাতায় একটু নোট করে নাও, সেটা হচ্ছে ক্রয় ভ্যাট নিট ক্রয়ের উপর ধার্য হয়। আমি কি বলছি বলো? ক্রয় ভ্যাট নিট ক্রয়ের উপর ধার্য হয়, আর বিক্রয় ভ্যাট নিট বিক্রয়ের উপর ধার্য হয়। এখন নিট ক্রয় কিভাবে নির্ণয় করে আর নিট বিক্রয় কিভাবে নির্ণয় করে এটা তো তোমরা অলরেডি জানোই, আমি বেসিক ক্লাসে এগুলো কিন্তু আলোচনা করেছি। তো ক্রয় নিট ক্রয় কিভাবে নির্ণয় করে আমি একটু বলে দিই। ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করব, ক্রয় বাট্টা বিয়োগ করব, পণ্য উত্তোলন বিয়োগ করব, বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ করব, এরপর সবার শেষে অলিখিত ক্রয় যদি থাকে সেইটা যোগ করব। এই যোগ বিয়োগের কাজ করে তারপরে আমাদের বের হবে নিট ক্রয়, এবং এই নিট ক্রয়ের উপরে সবসময় তোমাকে ভ্যাটটা ধার্য করতে হবে। তার মানে তুমি যখন ক্রয় ভ্যাট নির্ণয় করবা অবশ্যই অবশ্যই সেটা নিট ক্রয়ের উপরে ধার্য করবা। বিক্রয় ভ্যাটের ক্ষেত্রেও তাই, বিক্রয় ভ্যাট অবশ্যই বিক্রয়ের উপর ধরবো। কোন বিক্রয়? নিট বিক্রয়ের উপর ধরবো। এখন নিট বিক্রয় কিভাবে নির্ণয় করা আমি একটু বলে দিই। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব, বিক্রয় বাট্টা বিয়োগ করব, এবং সবার শেষে অলিখিত বিক্রয় যোগ করব। এরপরে যেটা বের হবে সেটা হচ্ছে নিট বিক্রয়, এবং ওই নিট বিক্রয়ের উপর আমরা বিক্রয় ভ্যাটটা ধার্য করব। এখন অঙ্কের ভিতরে যদি শুধু একটা ক্রয় আর একটা বিক্রয় দেওয়া থাকে, আর কোনো আইটেম নেই, ফেরত বাট্টা অলিখিত ক্রয় বিক্রয় কিচ্ছু বলা নেই, তাহলে ওইটাই নিট ক্রয়, ওইটাই নিট বিক্রয়। তো এবার আমরা যদি অঙ্কের ভিতরে দেখি, তো দেখো পণ্য ক্রয় করছে কত? 2,07,000 টাকা। তো আমরা প্রথমে ক্রয় ভ্যাটটা নির্ণয় করি। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি, আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে বুঝাই দেবার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো প্রশ্ন না থাকে। তো ক্রয় ভ্যাটটা নির্ণয় করব। তো ক্রয় করেছে কত টাকা? ক্রয় দেওয়া আছে 2,07,000। তো 2,07,000 ক্রয়। এখন এই ক্রয়ের সঙ্গে আমাদের দেখতে হবে যে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, অলিখিত করে এরকম কোনো কিছু আছে কিনা। তো আমরা রেওয়া মিলের ভিতরে এরকম কোনো কিছুই দেখতেছি না, আর সমন্বয় ক্রয় সংক্রান্ত কোনো সমন্বয় দেওয়া নেই। তার মানে এই অঙ্কে যেটা ক্রয় সেইটাই নিট ক্রয়। তার মানে এই 2,07,000 টাকাই হলো নিট ক্রয়। তাহলে এর উপরে আমাদের ভ্যাট ধরতে হবে। এখন স্যার ভ্যাট কত পার্সেন্ট ধরবো? এটা অঙ্কে দেওয়া থাকবে। এই যে দেখো ভ্যাট 15%। তার মানে এই 2,07,000কে আমরা গুণ 15 ভাগ 115 করব। এখন তোমাদের প্রশ্ন আছে স্যার এটা কেন গুণ 15 ভাগ 115 কেন করব? এই 2,17,000 উপরে, সরি 2,07,000 উপরে সরাসরি 15% ধরবো। তো দেখো এইখানে একটু খেয়াল করবা, এইখানে কিন্তু বলছে ভ্যাট সহ, ভ্যাট সহ। তো যদি ভ্যাট সহ বলে তার মানে হচ্ছে এই যে 2,07,000 টাকা এর ভিতরে ভ্যাটের টাকাটা অন্তর্ভুক্ত করা আছে। যেহেতু এই 2,07,000-এর ভিতরে ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত করা আছে, সেহেতু তুমি 115 দিয়ে ভাগ করবা আর 15 দিয়ে গুণ করবা। 115 দিয়ে কেন ভাগ করছি? কারণ এটা তো শতকরা মানে 100 দিয়ে ভাগ করতে হয়, তো এই 100-র সঙ্গেও 15টা যোগ দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যদি বলতো 10% ভ্যাট সহ, তখন আমরা কি করতাম? গুণ 10 ভাগ 110। এখানে যদি 5% ভ্যাট সহ বলতো তাহলে কি? গুণ 5 ভাগ 105, এইভাবে আর কি। ঠিক আছে? তো আসো এটা আমরা এবার একটু নির্ণয় করি। তো এটা করলে কত হয়? 2,07,000 ইন্টু গুণ 15 ভাগ 115, তাহলে হয় 27,000।
এই ২৭,০০০ টাকা হচ্ছে আমাদের ক্রয় ভ্যাট। এবার এই ক্রয় ভ্যাটটা আমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত করব। তারিখ দিলাম ডিসেম্বর ৩১, লিখব কি ভ্যাট, ক্রয় ভ্যাট। আচ্ছা, ক্রয় ভ্যাটটা আমরা কোন দিকে দিব? মনে রাখবা, ক্রয় ডেবিট দিকে যায়, ক্রয় একটা ব্যয়, ক্রয় ডেবিট দিকে যায়, তাহলে এই ক্রয় ভ্যাট অবশ্যই অবশ্যই ডেবিট দিকে যাবে। তাহলে বিক্রয় যদি ক্রেডিট দিকে যায়, কারণ বিক্রয় তো আয় ক্রেডিট দিকে যাবে, তাহলে বিক্রয় ভ্যাট অবশ্যই ক্রেডিট দিকে যাবে। তাহলে এই ক্রয় ভ্যাট তুমি অবশ্যই অবশ্যই কোন দিকে নেবে বলো? ডেবিট দিকে নিবা। এই যে আমি একটু নোট দিয়ে দিলাম, ওকে। আচ্ছা, তাহলে এই ক্রয় ভ্যাটের যে ২৭,০০০ টাকা বের হয়েছে, এটা আমরা অবশ্যই ডেবিট দিকে লিখবো, এই যে, ঠিক আছে। এবার আমাদের জেরে টাকাটা এই যে যদি খেয়াল করি, এটা আছে ৩০,০০০ টাকা ক্রেডিট দিকে, আর নতুন যে ক্রয় ভ্যাট আসলো ২৭,০০০ টাকা, এটা আসছে ডেবিট দিকে। ক্রেডিট আর ডেবিট আমরা বিয়োগ করি। ক্রেডিট আর ডেবিট কি ভিন্ন না? ভিন্ন রকম হইলে আমরা বিয়োগ করি। ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিট বিয়োগ করি, ডেবিট ডেবিট যোগ করি, ক্রেডিট ক্রেডিটও যোগ করি। তাহলে ৩০,০০০ থেকে এই ২৭,০০০ যদি বিয়োগ করি, তাহলে এখানে এই ২৭,০০০ সোজা থাকবে কয় হাজার? ৩,০০০। কেন বিয়োগ করলাম? কারণ ক্রেডিট আর ডেবিট ভিন্ন, এই জন্য আমরা বিয়োগ করে দিলাম। আচ্ছা, এরপরে সিমিলার ওয়েতে আমাদের এবার বিক্রয় ভ্যাট নির্ণয় করতে হবে। তাহলে লিখলাম বিক্রয় ভ্যাট। এখন বিক্রয় ভ্যাট অবশ্যই নিট বিক্রয়ের উপর নির্ণয় করতে হবে। তো অঙ্কের ভিতর দেখো, এখানে লেখা আছে পণ্য বিক্রয়, কিন্তু এই রেওয়া মিলের ভিতরে কিন্তু কোনো বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা সমন্বয়ে কোনো অলিখিত বিক্রয় দেওয়া নাই। তার মানে যেটা বিক্রয় ওইটাই হচ্ছে হলো নিট বিক্রয়। তার মানে এইখানে যে ২,৮৭,৫০০ এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয়। তো এখানে বিয়োগ দেওয়ার কোনো কিছু নাই, তাহলে লিখলাম ২,৮৭,৫০০, এটা আমাদের নিট বিক্রয়। তো এই নিট বিক্রয়ের উপরে কত পার্সেন্ট বলছে? ভ্যাট সহ। এই যে ভ্যাট সহ এখানেও কিন্তু বলে দিছে, ভ্যাট সহ বলছে, দেখো ভ্যাট সহ বলছে, ভ্যাট সহ 15%। হ্যাঁ, তাহলে ভ্যাট সহ 15% যদি বলে, তাহলে আমরা কি করব? যেহেতু ভ্যাট সহ কথাটা বলা আছে, যে সহ কথাটা, এক্ষেত্রে আমরা গুণ 15 ভাগ 115 দিব, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার, এখানে যদি এই সহ কথাটা বলা না থাকতো, এখানে যদি সহ কথাটা বলা না থাকতো, তাহলে কি করতাম? তাহলে আমরা সরাসরি এইটার উপরে 15% ধার্য করতাম। এই নিচের এই যে ২,৮৭,৫০০ উপরেও সরাসরি 15% আমরা ক্যালকুলেটারে ধরতাম। কিন্তু যেহেতু ভ্যাট সহ বলছে, সেহেতু আমাদের এই যে গুণ 15 আর ১০০ সঙ্গে ওই উপরের 15 যোগ দিতে হবে, ১15 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে। এইভাবে করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পারতেছো। তাহলে ২,৮৭,৫০০ গুণ 15 ভাগ ১15 করলে বেরোচ্ছে ৩৭,৫০০। আচ্ছা, ৩৭,৫০০। আমরা আগেই বলছি বিক্রয় ক্রেডিট দিকে যায়, তাহলে বিক্রয় ভ্যাট অবশ্যই অবশ্যই ক্রেডিট দিকে যাবে। তাহলে এখানে আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম ক্রেডিট দিকে। তাহলে এবার আসো, আমরা ডিসেম্বর ৩১ দিব, লিখব কি? বিক্রয় ভ্যাট। বিক্রয় ভ্যাট কত? ৩৭,৫০০ টাকা। এটা কোন দিকে যাবে? ক্রেডিট দিকে যাবে। তাহলে এবার কোন জায়গা লিখবো? ডেবিট দিকে নাকি এই ক্রেডিট দিকে? অবশ্যই ক্রেডিট দিকে। তাহলে ৩৭,৫০০। এখন যদি খেয়াল করি, আমাদের লাস্ট ব্যালেন্স ছিল কত? ৩,০০০ টাকা। এটা কোন দিকে? ক্রেডিট দিকে। আর আমাদের নতুন যে বিক্রয় ভ্যাট, এটা তো ক্রেডিট দিকেই আছে, ক্রেডিট দিকেই থাকবে। তাহলে এই ৩,০০০ও ক্রেডিট দিকে আর এইটাও ক্রেডিট দিকে। তাহলে ক্রেডিট আর ক্রেডিট কি করি? আমরা যোগ করি। মনে রাখবা, জাতে জাতে যোগ, জাত বেজাত বিয়োগ। তাহলে ক্রেডিট ক্রেডিট কি একই জাতের না? এই ৩,০০০ও ক্রেডিটে, এই ৩৭,৫০০ ক্রেডিটে। তাহলে ক্রেডিট ক্রেডিট কি একই জাতের? তাহলে একই জাতের হলে কি করব? যোগ করব। আর জাত বেজাত মানে কি? ভিন্ন জাতের হলে বিয়োগ করব। যেমন ক্রেডিট ডেবিট, ডেবিট ক্রেডিট, ভিন্ন, ওইটা বিয়োগ করব। তাহলে ৩,০০০ আর ৩৭,৫০০ যদি যোগ দেই, তাহলে হয় হচ্ছে হলো ৪০,৫০০ টাকা। ৪০,৫০০ টাকা। এখানে কোনো রকম কোনো ব্যালেন্স টানানো যাবে না, মানে কোনো জেড নামানো যাবে না, বা এখানে তুমি কোনো প্রকার ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে পারবে না, কারণ এই চলমান জেড স্টকটা হলো আধুনিক পদ্ধতি। সুতরাং এই ভ্যাট চলতি হিসাবের উদ্দীপ্ত হচ্ছে হলো ৪০,৫০০ টাকা, ওকে। আর তোমরা অনেকে বলতে পারো যে স্যার, এখানে তারিখের ঘরে তো অনেক সময় দেওয়া থাকে না। তো এখানে তারিখ দেওয়াটা হচ্ছে হলো ঐচ্ছিক, ঠিক আছে। তারপরেও অ্যাকাউন্টিংয়ে যেহেতু তারিখ দিতে হয়, তো তুমি দিতে পারো। এখন তুমি বলতে পারো স্যার, এখানে সব ডিসেম্বর ৩১ দিচ্ছেন কেন?
তো এই যে ভ্যাট চলতি হিসাব বা আর্থিক বিবরণী, এটা আমরা বছরের শেষে মানে একটা হিসাবকাল শেষে যে প্রস্তুত করি, দ্যাটস ওয়াই আমরা এখানে বছরের শেষ তারিখটা দিছি। ওকে, আর কিছুই না। আই হোপ ভ্যাট চলতি হিসাব নিয়ে তোমাদের ন্যূনতম কোনো প্রশ্ন নাই। আই হোপ তোমাদের যে প্রশ্নটা সেটা আমি বলে দিছি, যে এখানে যদি ভ্যাট সহ বলে তখন গুণ 15 ভাগ 115 বলবো, আর যদি শুধু ভ্যাট বলে 15%, তাহলে যে টাকাটা থাকবে নিট যে ক্রয়, ওই ক্রয়ের উপরে ডাইরেক্ট 15% ধার্য করব। এইটুকুই শুধু পার্থক্য। তো কদাগটা আই হোপ তোমরা বুঝতে পারছো, কদাগের উত্তর হচ্ছে 40,500 টাকা। এবার খদাগের উত্তর করব আমরা, মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো, মানে বিশদায় বিবরণীর প্রথম অংশটা। তো চলো আমরা শুরু করি। বিক্রিত পণ্যের ব্যয় মানে হচ্ছে আমি যে পণ্যটা বিক্রি করেছি সেই বিক্রিত পণ্যের পেছনে আমার কি পরিমাণে ব্যয় হলো, যেটাকে ইংরেজিতে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। তো এই যে বিক্রিত পণ্যের ব্যয়, এর ভিতরে মূলত 4টা আইটেম আসবে। প্রথম আইটেমটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে আসবে নিট ক্রয়, এরপরে আসবে কিছু প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কোনগুলো স্যার? মজুরি, ডক চার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, জ্বালানি, নগর শুল্ক। এই 7টা হচ্ছে প্রত্যক্ষ খরচ। এবং সর্বশেষ আসবে সমাপনী মজুত পণ্য। এই 4টা আইটেম আসবে তোমার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের ভেতরে। এবং এই বিক্রিত পণ্যের ব্যয়টা কিন্তু হর হামেশা তোমাদের এইচএসসি পরীক্ষায় এসে থাকে। তো চলো আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য যে কলামটা লাগবে বা যে ছকটা লাগবে সেটা হচ্ছে বিবরণ, এবং তোমরা 3টা টাকার ঘর দিয়ে দিবে। উপরে লিখে নিবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হলো। তো আমরা প্রথমে কি বলেছিলাম যে 1 নম্বর আইটেম আসবে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এটা তোমাদের অঙ্কের রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে। তো অঙ্কের ভিতরে একদম শুরুতেই দেখো দেওয়া আছে প্রারম্ভিক মজুত পণ্য 50,000 টাকা। তো আমরা ফার্স্ট অফ অল লিখলাম প্রারম্ভিক মজুত পণ্য। এবং এই টাকাটা তোমরা অলওয়েজ সেকেন্ড কলামে নিবা, কেমন? আচ্ছা, এরপরে তোমরা নিট ক্রয় নির্ণয় করবে। এখন নিট ক্রয় কিভাবে নির্ণয় করে, এখানে বেশ কিছু আইটেম আছে, আমি জানি তুমি এগুলো জানো, আমি আবার একটু বলে দিচ্ছি। ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ দিতে হবে, ক্রয় বার্তা বিয়োগ দিতে হবে, বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ দিতে হবে, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বিয়োগ করতে হবে, এবং সবার শেষে অলিখিত ক্রয় যেটা সমন্বয় দেওয়া থাকে, এই অলিখিত ক্রয়টা যোগ দিয়ে দিতে হবে। এবং এর পরে যে টাকাটা বের হবে ওইটার থেকে ক্রয় ভ্যাটটা বিয়োগ দেবার পরে তুমি নিট ক্রয়টা পাবে, কেমন? আচ্ছা, এবং এই জিনিসটা মনে রাখবা, এখানে যতগুলো আইটেম আমরা ক্রয়ের সঙ্গে যোগ বিয়োগ করব মানে সমন্বয় সাধন করব, এর ভিতরে ভ্যাটের কাজটা মানে ক্রয় ভ্যাটের কাজটা বা ক্রয় ভ্যাটটা যে আমরা ক্রয় থেকে বিয়োগ দিই, এই বিয়োগটা একদম সবার শেষে দিতে হবে। এটা মোটা দাগে মনে রেখো, ভ্যাট কিন্তু সবার শেষে বিয়োগ দিতে হবে, সেটা ক্রয় ভ্যাটের ক্ষেত্রেও বিক্রয় ভ্যাটের ক্ষেত্রেও, ঠিক আছে? আচ্ছা, তো আমরা অঙ্কের ভিতরে তো জানি পণ্য ক্রয় করেছে কত, 2,07,000 টাকা, তাহলে লিখবো ক্রয় 2,07,000। আচ্ছা, ক্রয় থেকে আমরা যদি দেখি সমন্বয়ে রেওয়া মিলে কোথাও কিন্তু ক্রয় সংক্রান্ত আর কোনো কাজ নেই, মানে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, বিনামূল্যে পণ্য বিতরণ, অলিখিত ক্রয় বা পণ্য উত্তোলন কোনো কিছুই নেই। তো যেহেতু কোনো আইটেমই নেই, সুতরাং এই ক্রয়টাই হচ্ছে হলো আপাতত নিট ক্রয়। এখন এই ক্রয় থেকে যেহেতু এটা আপাতত নিট ক্রয়, তো এটার থেকে এখন আমরা ক্রয় ভ্যাটটা বিয়োগ দিয়ে দিব। তাহলে লিখলাম বিয়োগ ক্রয় ভ্যাট। এখন ক্রয় ভ্যাটের দিকে যদি একটু খেয়াল করি, তো ক্রয় ছিল কত, 2,07,000 টাকা, এটা তো আমরা একটু আগে নির্ণয় করছি 2,07,000। তো এই 2,07,000-এর যেহেতু এখানে ভ্যাট সহ কথাটা বলছে, সেই তো আমরা কিন্তু সরাসরি 15% করতে পারবো না, ওই ভ্যাট সহ কথাটাই, সহ কথাটা বলার জন্য আমরা গুণ 15 ভাগ 115 দেব। তাহলে 2,07,000-এর ভাগ গুণ 15 ভাগ 115, তাহলে 27,000 আসে। তাহলে লিখলাম 27,000। আচ্ছা, এবার 2,07,000 থেকে 27,000 যদি বিয়োগ করি, তাহলে বেরোয় 1,80,000, ঠিক আছে?
এইটা হচ্ছে আমাদের নিট ক্রয়। তাহলে বছরের শুরুতে একটা পণ্য নিয়ে ব্যবসা শুরু করছিলাম 50,000 টাকার, এরপরে আমি সব মানে নিট যেটা ক্রয় করছি 1,80,000 টাকা, এটা আমরা যোগ করলাম। এবার এর সঙ্গে কিছু প্রত্যক্ষ খরচ 3 নাম্বার আইটেম আমরা বলছিলাম, এটা হলো 1 নাম্বার প্রারম্ভিক মজুত পণ্য, এরপরে নিট ক্রয়, এবার হচ্ছে হলো প্রত্যক্ষ খরচ। 7টা প্রত্যক্ষ খরচের কথা কিন্তু আমি তোমাদের বলেছি, মজুরি, ডকচার্জ, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয়, পরিবহন, জ্বালানি, নগর শুল্ক, শেষ। তো এখন আমরা অঙ্কের ভিতরে যদি দেখি, এই যে আছে মজুরি, মজুরি একটা প্রত্যক্ষ খরচ, তো মজুরি এখানে নিতে হবে। তো লিখলাম মজুরি। এই ডট ডট দেওয়ার দরকার নেই। মজুরি হচ্ছে কত টাকা? 20,000 টাকা। আচ্ছা, কেন ফার্স্ট কলামে লিখলাম? সমন্বয়ের কথা বলা আছে। সমন্বয়ে যদি বকেয়া থাকে সেটা আমরা যোগ করে সমন্বয় করি, এবং সমন্বয় যদি অগ্রিম থাকে সেটা আমরা বিয়োগ করে সমন্বয় করি। তো অঙ্কের ভিতরে এই যে লেখা আছে 2 নম্বর সমন্বয়ে মজুরি বকেয়া আছে 2,000 টাকা, তাহলে বকেয়াটা আমরা অবশ্যই অবশ্যই কি করব বলো? যোগ করব। তাহলে লিখবো যোগ বকেয়া। কত টাকা? 2,000 টাকা। জি, বকেয়া যোগ অগ্রিম বিয়োগ। ওখানে যদি অগ্রিম থাকতো তাহলে এখানে আমরা বিয়োগ দিয়ে দিতাম। তাহলে এই যেহেতু বকেয়া সেহেতু যোগ করলাম, সেহেতু 20 আর 2 22,000 টাকা। আচ্ছা, এটা একটা প্রত্যক্ষ খরচ পেলাম মজুরি। এখনো তো আরো 6টা ছিল, ডকচার, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয়, পরিবহন। এখন যদি আমরা একটু দেখি, এই যে আছে ক্রয় পরিবহন। বিক্রয় পরিবহন কিন্তু আসবে না। কি পরিবহন আসবে বলো? ক্রয় পরিবহন। আর ক্রয় পরিবহনের আরেকটা নাম হচ্ছে আন্ত পরিবহন, ঠিক আছে? আর যদি অঙ্কের ভিতরে শুধু পরিবহন লেখা থাকে, তুমি কিন্তু ওটাকে ক্রয় পরিবহনই ধরে নিবে, ওটাকে কিন্তু বিক্রয় পরিবহন মনে করা যাবে না। মনে করো শুধু এইটুকু লেখা আছে, এই যে শুধু লেখা আছে পরিবহন, তাহলে এটা কি পরিবহন? ক্রয় পরিবহন নাকি বিক্রয় পরিবহন? ক্রয় পরিবহন, ঠিক আছে? যদি শুধু পরিবহন লেখা থাকে ওইটা ক্রয় পরিবহন। আর এখানে তো বলেই দিছে ক্রয় পরিবহন, ফ্রাইট ইন, তাহলে লিখলাম ক্রয় পরিবহন। আচ্ছা, ক্রয় পরিবহনের নিচে সমন্বয়ে কোনো কিছু নাই, মানে সমন্বয়ে কোনো কিছু বলা নেই, এজন্য আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখব। তো ক্রয় পরিবহন কত টাকা? 38,000 টাকা, লিখলাম 38। ওকে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা এবার সব যোগ দিব, যোগ দিয়ে সর্বশেষ সমাপনী মজুত পণ্যটা বিয়োগ দিব। তো সমাপনী মজুত পণ্যটা বিয়োগ দেবার আগে আমরা সবগুলো আইটেম যোগ দিয়ে দেব, কেমন? তাহলে আমরা একটু যোগ দিই। 50,000 প্লাস 1,80,000 প্লাস 22,000 প্লাস 38,000, 2,90,000। 2,90,000 না, এটা থার্ড কলামে নিও না, এখানে নাও 2,90,000। এবং এই যে 2,90,000, এখানে কিন্তু টোটাল 3টা আইটেম আছে, প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, আর এই দুটো হলো প্রত্যক্ষ খরচ। এগুলো যোগ দিয়ে এই টাকাটা আসছে। এবার সবার শেষে আমরা সমাপনী মজুত পণ্য, 4 নাম্বার আইটেম কি ছিল? সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। ঠিক আছে, দেখছো শুরু হয়েছে প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে, এবং সর্বশেষ আইটেম কোনটা বাদ যাচ্ছে? সমাপনী মজুত পণ্য। শুরু প্রারম্ভিক দিয়ে, শেষ সমাপনী দিয়ে, বাদ এই সমাপনী মজুত পণ্য সবসময় সমন্বয়ে দেওয়া থাকবে, ঠিক আছে? তো সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে 60,000 টাকা, 1 নম্বর সমন্বয়ে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা 60,000 টাকা বিয়োগ করব। তাহলে আমরা যদি 2,90,000 থেকে 60,000 বিয়োগ করি, তাহলে সম্ভবত 2,30,000 হয়। হ্যাঁ, 2,30,000। তাহলে এই 2,30,000 হচ্ছে হলো বিক্রিত পণ্যের ব্যয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয় মানেই হচ্ছে হলো তোমার এই 4টা আইটেমের কাজ করতে হবে: প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, প্রত্যক্ষ খরচ, সমাপনী মজুত পণ্য। এই যে এইটা হচ্ছে আমাদের সেই বিক্রিত পণ্যের ব্যয়। আমি যদি একটু উত্তরটা মেলানোর চেষ্টা করি, আমাদের যে লাস্ট শুট কোর্সের যে পিডিএফ, সেখানে তো উত্তর দেওয়াই থাকে। তো এখানে উত্তর দেওয়া ছিল হলো 2,30,000। জি, এই যে আমাদের উত্তর মিলে গেছে। তো চলো এবার আমরা প্রশ্নের যে গ দাগটা, সেই গ দাগটা আমরা সমাধান করবো ইনশাল্লাহ। মোট মুনাফা 1,25,000 টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। এই আয় বিবরণীটা অবশ্যই বহু ধাপে প্রস্তুত করতে হবে।
কেননা এটা হচ্ছে একটা ক্রয় বিক্রয় বা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তো বহু ধাপে বিশদায় বিবরণী যখন আমরা প্রস্তুত করি তখন আমাদের স্বাভাবিকভাবে যে 3টা টাকার কলাম দিতে হয় সেই 3টা কলাম আমরা দিব। এই যে 3টা টাকার কলাম, একটা বিবরণের ঘর, এবং অবশ্যই তোমরা প্রতিষ্ঠানের নামটা উপরে লিখবে, যেমন রাফিন ট্রেডার্স, এরপরে লিখবে আয় বিবরণী, এরপরে লিখবে 2022 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। প্রথমে প্রতিষ্ঠানের নাম, এরপর তুমি কি করছো, এবার কত তারিখে এটা প্রস্তুত করতেছো, এই 3টে ইনফরমেশন ধারাবাহিকভাবে উপরে দিতে হবে, তা না হলে কিন্তু তুমি নম্বর কম পাবে। এবার যেহেতু আমাদের প্রশ্নে মোট মুনাফা 1,25,000 টাকা দিয়েই দিয়েছে, সুতরাং আমরা মোট মুনাফা ওইটা ধরেই আমরা প্রস্তুত করব। তাহলে আমরা প্রথমে লিখে নিলাম মোট মুনাফা। মোট মুনাফা এটা প্রশ্নে দিয়েছে, সেজন্য আমরা লিখতে পারি প্রশ্নে প্রদত্ত, কারণ এই মোট মুনাফাটা তো আমাদের আর নির্ণয় করা লাগেনি, এটা তো প্রশ্নেই দিয়ে দিয়েছে। কত টাকা? 1,25,000 টাকা। তাহলে যেহেতু এটা প্রশ্নে দিয়ে দিয়েছে, এটা আমরা সরাসরি একদম থার্ড কলামে নিয়ে নিব, 1,25,000 টাকা। আর মোট মুনাফা এই সবসময় তৃতীয় কলামেই থাকে। আচ্ছা, আমরা সবাই জানি মোট মুনাফা থেকে আমাদের পরিচালন ব্যয়গুলোকে বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাই, এবং ওই পরিচালন মুনাফার সঙ্গে অপরিচালন আয়গুলোকে যোগ করি এবং অপরিচালন ব্যয়গুলোকে বিয়োগ করি, এরপরে আমরা পাই নিট মুনাফা বা নিট ক্ষতি। তো যেহেতু আমাদের মোট মুনাফা অন্ত করাই আছে, সো এটার থেকে এখন আমরা সর্বপ্রথম পরিচালন ব্যয়গুলোকে বাদ দিব। তাহলে মনে করো এখানে আমরা লিখলাম বাদ পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় কি, আগে এটা যদি বলি, অপারেটিং এক্সপেন্স মানে একটা ব্যবসা পরিচালনা করতে যে ব্যয়গুলো হয়, সাধারণত অফিস ও প্রশাসনিক খরচ এবং বিক্রয় ও বিতরণ খরচের সমষ্টিকে পরিচালন ব্যয় বলা হয়। তো আমরা এখন ধারাবাহিকভাবে পরিচালন ব্যয় কোনগুলো তোমরা জানো, আমরা সেগুলো নেবার চেষ্টা করব। তো প্রথমে আমরা নিব বেতন 36,000 টাকা। তাহলে আমরা প্রথমে নিলাম বেতন। তো বেতন আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখে দিতে পারি, কারণ বেতন সংক্রান্ত এখানে কোনো রকম সমন্বয় নাই। যদি সমন্বয়ে কোনো কিছু বেতন নিয়ে না বলে, তাহলে বেতনের টাকাটা সরাসরি সেকেন্ড কলামে লিখে দিব, 36,000 টাকা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের বিজ্ঞাপন। বিজ্ঞাপন অবশ্যই আমাদের জন্য একটা পরিচালন ব্যয়। তাহলে লিখলাম বিজ্ঞাপন। 20,000 টাকা। আচ্ছা, এটার সঙ্গে যেহেতু কোনো বিলম্বিত নেই, বা এই বিজ্ঞাপনের সঙ্গে যেহেতু বিলম্বিত কোনো অংশ নেই, মানে কোনো রকম কোনো ভুয়া সম্পত্তি কোনো কিছু নেই, সো আমরা এই বিজ্ঞাপনের টাকাটা সেকেন্ড কলামে লিখে দিব। বিজ্ঞাপন কত টাকা? বিজ্ঞাপন হচ্ছে আমাদের 20,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে প্রাপ্য হিসাব, এটা চলতি সম্পদ, পদীয় হিসাব, চলতি দায়, আসবাবপত্র, যন্ত্রপাতি, এগুলো স্থায়ী সম্পদ। ভাড়া পরিচালন ব্যয়, অবশ্যই ভাড়া পরিচালন ব্যয়, ভাড়া পরিচালন ব্যয়। সো ভাড়া আমরা এখানে নিব। ভাড়া হচ্ছে হলো 40,000 টাকা। ভাড়া সংক্রান্ত কোনো কথা সমন্বয়ে বলা নেই, সো 40,000 টাকা সেকেন্ড কলামে বসে যাবে। ঠিক আছে। ক্রয় পরিবহন আসবে না, কারণ ক্রয় পরিবহন হচ্ছে আমাদের একটা প্রত্যক্ষ খরচ, যেটা আমরা অলরেডি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতর নিয়ে ফেলছি। কারণ আমরা সবাই জানি রেওয়া মিলে এন্ট্রিগুলো এক জায়গায় গেলে এটা আর কোথাও যায় না, ওই এক জায়গাতেই হয়ে যায়, কাজ শেষ। ঠিক আছে। সো এবার আমরা বাকি উপাদানগুলো একটু নেবার চেষ্টা করব। তো এর ভিতরে আমরা দেখছি অনাদায়ী পাওনা। তো দেখো, এই অনাদায়ী পাওনা একটা খরচ, মানে আমরা পাওনার যে অংশটা আমরা আর আদায় করতে পারবো না। মনে করো তুমি এক লোকের কাছে 1,00,000 টাকা পাও, সেই লোকটা আল্লাহ না করুক মারা গেল, বা দেউলিয়া হয়ে গেছে, বা মনে করো দেশ ছেড়ে পালিয়ে চলে গেল, তো এক্ষেত্রে তো তুমি ওই টাকাটা আর পাবে না। তো এই যে তুমি ওই টাকাটা আর পাবে না, এইটাই হচ্ছে হলো অনাদায়ী পাওনা। এটা, এবং এটা প্রতিষ্ঠানের জন্য ওয়ান কাইন্ড অফ খরচ। এবং এই খরচটা যখন আমরা দেখাতে যাই, মানে অনাদায়ী পাওনা খরচটা যখন আমরা দেখাতে যাই, তখন এই 4টা জিনিসের কাজ করতে হয়। তো তুমি এর আগে, মানে এই 4টা জিনিসে যাবার আগে আমি তোমাকে একটা কথা একটু বলবো, সেটা হলো অনাদায়ী পাওনাও যা, অনাদায়ী দেনাও তাই, কুরিনও তাই, ব্যাড ডেপ্টও তাই, একই কথা। মানে এই 4টা জিনিস কিন্তু একই কথা। অনাদায়ী দেনাও যা, অনাদায়ী পাওনাও কিন্তু তাই। আর এই অনাদায়ী দেনা পাওনার আর একটা সমার্থক শব্দ হচ্ছে কুরিন, ইংরেজিতে যেটাকে বলা হয় ব্যাড ডেট। সো এগুলো কিন্তু একই কথা। সো অনাদায়ী দেনা পাওনার ভিতর কোনো পার্থক্য, বা কুরিনের ভিতর কোনো পার্থক্য নাই। তো এই অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা, এটা একটা খরচ, অলরেডি তোমরা বুঝে গেছো যে যেহেতু আমরা পাওনাটা পাবো না, সো এটা তোমাদের খরচ হয়ে গেল, একটা ক্ষতি হয়ে গেল।
এবার দেখো এই খরচটা তুমি যখন পরিচালন ব্যয়ের ভিতর নিবা, আর অনাদায়ী পাওনা অবশ্যই অবশ্যই একটা কি ব্যয় বলো, পরিচালন ব্যয়। এই যে বেতন বিজ্ঞাপন ভাড়া যেমন পরিচালন ব্যয়, এই অনাদায়ী পাওনা, এই যে অনাদায়ী পাওনা, এই যে 2000 টাকা, এটা আমরা আর আদায় করতে পারবো না, এটাও হচ্ছে আমাদের একটা পরিচালন ব্যয়। কিন্তু এখানে মোটা দাগে তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই পরিচালন ব্যয়টা তুমি যখন অন্তর্ভুক্ত করবা, এই মানে এই অনাদায়ী পাওনাটা যখন তুমি এই পরিচালন ব্যয়ের ভিতরে অন্তর্ভুক্ত করবা, তখন মনে রাখবা এটা তুমি সরাসরি নিতে পারবা না। এটা নিতে গেলে তোমাকে এই 4টা আইটেমের কাজ করতে হবে। এখন এই 4টা আইটেমটা আমি তোমাকে একটু ভালো মতন বুঝাই দিই, কেননা এই পরিচালন ব্যয়ের ভিতরে মানে আমার এই 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, এই তোমাদের কাছে এই সহজ জিনিসটাই কেন যেন তোমাদের কাছে সব থেকে কঠিন মনে হয়। আবার অনেকে আছে এটা খুবই ভালো পড়ো, একদম পানির মতন সোজা, তারা তো আলহামদুলিল্লাহ। তো দেখো আমি একটু আলোচনা করে দিই। তো অনাদায়ী পাওনা এই জিনিসটা দেওয়া থাকবে হচ্ছে রেওয়া মিলের ভিতরে, একটু মনে রাখবা। এই জিনিসটা দেওয়া থাকবে কিসের ভিতর বলো, রেওয়া মিলের ভিতরে। ঠিক আছে, আমি এই যে লিখে দিলাম, এটা থাকবে হচ্ছে রেওয়া মিলের ভিতরে, ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, রেওয়া মিলের ভিতরে। এবং এই যে শেষে যেটা লিখছি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটাও থাকবে কিসের ভিতর বলো, রেওয়া মিলের ভিতরে, ট্রায়াল ব্যালেন্স। ওকে। আর মাঝখানের যে 2টা আইটেম আমরা লিখছি, নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে 2টা আইটেম মনে রাখবা, এই 2টা আইটেম অলওয়েজ সমন্বয়ে থাকবে। এই 2টা আইটেম কোথায় থাকবে বলো, সমন্বয়ে থাকবে, মানে অ্যাডজাস্টমেন্টের ভিতর থাকবে। ঠিক আছে, ADJ মানে সমন্বয়, ওই যে নিচে এখানে দেওয়া থাকবে এই 2টা। কেননা এই 2টা কিন্তু নতুন, দেখো এটাও নতুন, এটাও কি নতুন, তাহলে এটা হলো নতুন অনাদায়ী পাওনা, এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে নতুন যত আইটেম এগুলো সবসময় সমন্বয়েই থাকে। তাহলে এই যে নতুন অনাদায়ী পাওনা, এটা সমন্বয়ে সরাসরি দেওয়া থাকবে যে নতুন অনাদায়ী পাওনা এত টাকা। এবং এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেহেতু নতুন এটা, সুতরাং এটাও থাকবে হচ্ছে সমন্বয়ে। এবং এইখানে একটা মোটা দাগে মনে রাখার বিষয় হচ্ছে হলো, এই যে আমি একটু ভালো মতন খেয়াল করো, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা সবসময় নিট দেনাদারের উপর ধার্য করতে হয়, নিট দেনাদারের উপর ধার্য করতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল। নিট দেনাদার আর একটা নাম প্রাপ্য হিসাব, তোমরা সবাই জানো। তো এই নিট দেনাদার বের করার নির্ণয় মানে বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে হলো দেনাদার প্লাস সমন্বয়ে যদি ধারে বিক্রয় থাকে, সেই ধারে বিক্রয় যোগ করতে হবে, কারণ ধারে বিক্রয়ের ফলে তো অবশ্যই অবশ্যই দেনাদার বৃদ্ধি পায়। ঠিক আছে, সো ধারে বিক্রয়টা যোগ দিয়ে দিতে হবে। এবং এটার থেকে আপাতত নতুন অনাদায়ী পাওনা যেটা, এই যে 2 নাম্বার যেটা নতুন অনাদায়ী পাওনা, এটা বিয়োগ করতে হবে। নতুন অনাদায়ী, একটু সংক্ষেপে লিখলাম, পাওনা বিয়োগ করার পরে যে টাকাটা আসবে, এই টাকাটা হচ্ছে তোমার হলো কি বলো, নিট দেনাদার। এবং এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা তো সমন্বয়ে দেওয়া থাকবে, এই সঞ্চিতিটা সবসময় তোমাকে এই নিট দেনাদার মানে এই যোগ বিয়োগ করার পরে যে টাকাটা বের হবে সেটার উপর ধার্য করতে হবে। আর এগুলো যদি কোনো কিছু না থাকে, তাহলে যেটা দেনাদার ওইটাই নিট দেনাদার, এবং ওইটার উপরেই তোমার এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মানে এই 3 নাম্বার আইটেমটা তোমাকে ধার্য করতে হবে। ঠিক আছে, সো এইটা ছিল আমাদের অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে খেয়াল রাখবে সবগুলো যোগ, শুধু এই পুরাতনটা কিন্তু বিয়োগ, মানে শেষের পুরাতন মানে রেওয়া মিলে যেটা থাকে সর্বশেষ, এটা হচ্ছে পুরাতন, এবং এটা তুমি বিয়োগ করবা। কেমন? তো এখন আমরা ধারাবাহিকভাবে এগুলো একটু অন্তর্ভুক্ত করি। তো দেখো এখানে দেওয়া আছে রেওয়া মিলের ভিতরে 2000 টাকা অনাদায়ী পাওনা। সো আমরা জানি অনাদায়ী পাওনা ট্রায়াল ব্যালেন্স রেওয়া মিলের ভিতর দেওয়া থাকবে, তো সেটা আমরা প্রথমে নিব। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা দেওয়া আছে কত, 2000 টাকা। আচ্ছা, এটার সঙ্গে আমরা যোগ দিই কি, নতুন অনাদায়ী পাওনা, যেটা কোথায় থাকে, সমন্বয়ে থাকে। কেননা এই মাঝখানের 2টা কোথায় থাকবে, অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়ের ভিতর থাকবে। তাহলে এই যে নতুন অনাদায়ী পাওনা, এটা অবশ্যই সমন্বয়, কারণ নতুন মানেই কি, সমন্বয়। এই নতুন মানেই নিচে। তাহলে এখন নিচে আমরা দেখি নতুন অনাদায়ী পাওনা আছে কিনা, যদি থাকে আমরা যোগ করব, যদি না থাকে করব না। তো অঙ্কের ভিতর দেখো এখানে 3 নম্বর সমন্বয় বসে, প্রাপ্য হিসাবের 5000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে যেটা আদায়যোগ্য নয় সেটাই তো নতুন অনাদায়ী পাওনা। কত টাকা, 5000 টাকা। তার মানে এই অঙ্কে এই নতুন অনাদায়ী পাওনাও সমন্বয়ে দেওয়া আছে, তাহলে সেটা আমরা যোগ দিয়ে দেব, যোগ নতুন পাঁচ 5000। এরপরে 3 নাম্বার আইটেমটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি।
তাহলে এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 3 নাম্বার আইটেমও কোথায় থাকবে? সমন্বয়, কারণ না মাঝখানের দুইটা সমন্বয় থাকে। তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেহেতু নতুন বলছে, নতুন মানে কি নিচে সমন্বয় থাকবে। তাহলে সমন্বয় যদি দেখি, এখানে কিন্তু বলছে যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। প্রাপ্য, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর, ভালো মতন দেখো, অবশিষ্ট প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। তাহলে অবশিষ্ট দেনাদারের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তার মানে এখানে কিন্তু নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলা নাই। তার মানে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% যেটা বলছে, এটা হচ্ছে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেন? কারণ যেহেতু এই 5% সমন্বয় আছে, নিচে আছে, সেহেতু এটা 100% নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কারণ সমন্বয়ে যা থাকে সবই নতুন। তাহলে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও আমরা যোগ দিয়ে দেবো। তাহলে লিখলাম যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অলওয়েজ নিট দেনাদারের উপর ধার্য করা হয়। এই যে আমি লিখে দিছি, কিন্তু এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় নিট দেনাদারের উপর ধার্য করা হয়। নিট দেনাদার কিভাবে বের করে? দেনাদার প্লাস ধারে বিক্রয় মাইনাস নতুন অনাদায়ী পাওনা, তারপর বের হবে নিট দেনাদার, ওইটার উপরে তোমাকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে এই যে প্রাপ্য হিসাবের উপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% ধার্য করতে হবে। তাহলে অঙ্কের ভিতরে দেখি প্রাপ্য হিসাব কোথায় আছে। তো এই যে প্রাপ্য হিসাব আছে এই, এবং এই প্রাপ্য হিসাবের সঙ্গে সমন্বয়ে কোনো রকম কোনো কথা বলা নাই, মানে এই প্রাপ্য হিসাবের সঙ্গে ধারে বিক্রয়ও নাই। তাহলে কি করব? তাহলে আমরা এটা একটু রাফে করি। তো দেখো, এখানে দেনাদার দেওয়া আছে কত টাকা? দেনাদার দেওয়া আছে, প্রাপ্য হিসাব দেওয়া আছে কত টাকা? 50,000 টাকা। তাহলে এখানে লিখলাম 50,000 প্লাস ধারে বিক্রয়। ধারে বিক্রয় কি? 0 টাকা। সমন্বয়তে কোনো ধারে বিক্রয় নাই, তার মানে ধারে বিক্রয় নাই, মাইনাস নতুন অনাদায়ী পাওনা। তো এই যে নতুন অনাদায়ী পাওনা তো এইটাই। তো আমাদের এই নতুন অনাদায়ী পাওনা কত টাকা ছিল? 5,000 টাকা। এটা বিয়োগ করবো 5,000। তাহলে 50,000 থেকে যদি 5,000 যায়, তাহলে থাকে কত হাজার? 45,000। তাহলে এই 45,000 হচ্ছে আমাদের কি দেনাদার বলো? নিট দেনাদার। তাহলে এই 45,000 নিট দেনাদার, এই নিট দেনাদারের উপরে সবসময় তোমাকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এটা একদম মুখস্থ থাকবে। এই 3 নাম্বার যে কাজটা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অলওয়েজ নিট দেনাদারের উপরেই ধার্য করতে হবে। তাহলে তোমার নিট দেনাদার আছে কত? 5%। তাহলে তোমার নিট দেনাদার আছে 45,000 টাকা। ওই 45,000 টাকার উপরে তোমার এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% ধার্য করতে হবে। তাহলে 45,000 এ 5% করলে কত হয়? 2,250 টাকা। এটাও আমরা যোগ করব। যোগ নতুন অনাদায়ী পাওনা, আমি লিখেই রাখছি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে? এটা তো লেখাই আছে, সরি আমি আবার লিখতে গেছিলাম। কত টাকা যেন? 2,250 টাকা। এবং সবার শেষে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, 4 নাম্বার আইটেম, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বিয়োগ করে দিই। যে বিয়োগ করি, সবগুলো যোগ আর এই লাস্টেরটা বিয়োগ। এখন পুরাতন থাকে কোথায়? রেওয়া মিলে। আর নতুন থাকে কোথায়? সমন্বয়ে। তার মানে এই যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অবশ্যই ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলের ভিতর দেওয়া থাকবে। তো রেওয়া মিলের ভিতর সরাসরি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে না। তো রেওয়া মিলের ভিতরে যে এই যে দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে ক্রেডিট সাইডে যে টাকাটা দেওয়া আছে 5,000, এই নতুন এই অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে রেওয়া মিলের যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটাই হচ্ছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কেন পুরাতন স্যার? কারণ এটা রেওয়া মিলে আছে, রেওয়া মিলে যা থাকে সবই পুরাতন। তাহলে আমরা ওইটা বিয়োগ দিয়ে দিব। কত টাকা? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা। একবারে আমরা যোগ বিয়োগ করে দিব। তাহলে এগুলো সব যোগ দিব। 5 আর 2 হচ্ছে হলো 7, 7 আর 2 9, 9,250, 9,250 থেকে গেলে 5,000 গেলে থাকে হচ্ছে হলো 4,250, 9,250 বিয়োগ 5,000, হ্যাঁ 4,250। এই 4,250 টাকা হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা খরচ। দেখো, এই একটা আইটেমের জন্য শুধুমাত্র, এই যে ভালো মতন খেয়াল করো, শুধুমাত্র এই একটা আইটেমের জন্য তোমাকে কিন্তু এই 4টা আইটেমের কাজ করতে হলো। ওকে, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন পরিচালন ব্যয়ের ভিতরে আরেকটা আইটেম যদি দেখি আমরা, মানে রেওয়া মিলের ভিতর তো আর নেওয়ার কোনো কিছু নাই। সমন্বয়ের ভিতর অলরেডি 3 নম্বর সমন্বয় হয়ে গেছে। 4 নম্বর সমন্বয় বসে যন্ত্রপাতির উপরে 10% অবচয় ধার্য করো।
যত প্রকার অবচয় এবং অবলোপন এটা পরিচালন ব্যয়ের ভিতর ধরতে হয় বা নিতে হয়। তাহলে আমরা লিখব যন্ত্রপাতির অবচয়। অবচয় তো বুঝো স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়। তো যন্ত্রপাতি দেওয়া আছে কত টাকা? 2 লাখ টাকা। তো 2 লাখের কত পার্সেন্ট? 10%। 2 লাখের 10% করলে হয় 20,000 টাকা। তাহলে যদি একটু যোগ করি, 36,000 যোগ 20,000 40,000 যোগ 4,250 প্লাস 20,000 যোগ করলে হয়েছে 1,20,250। 1,20,250 এইটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এবার এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো পরিচালন মুনাফা। তাহলে 1,25,000 বিয়োগ 1,20,250 করলে বেরোচ্ছে 4,750 টাকা। 4,750 টাকা। এইটা জেড টেনে দিয়ে নিট মুনাফা লিখে দিব। কেন স্যার? আরো তো কাজ আছে, অপরিচালন আয়, অপরিচালন ব্যয়, সেগুলো কই? তো তুমি একটু দেখো, এই অঙ্কে কিন্তু কোনো প্রকার অপরিচালন আয়, যেগুলো আর কি বিনিয়োগের সুদ, তারপর হচ্ছে শিক্ষানবিশ স্যালামি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এগুলা কোনো কিছুই নাই। আবার অপরিচালন যে ব্যয়গুলো, শিক্ষানবিশ ভাতা, ঋণের সুদ, হ্যাঁ, তো এরকম কোনো কিছুই কিন্তু এখানে নাই। তার মানে এই অঙ্কে কোনো অপরিচালন আয়ও নাই, কোনো প্রকার অপরিচালন ব্যয়ও নাই। তার মানে এখানে তো যদিও বা আমরা মোট মুনাফা থেকে এই পরিচালন ব্যয়টা বাদ দিলে বের হইতো পরিচালন মুনাফা, কিন্তু যেহেতু আর কোনো অপরিচালন আয় ব্যয় নাই, সুতরাং ওই পরিচালন মুনাফাটাকেই আমাদের নিট মুনাফা ধরে নিতে হবে। তাহলে উত্তর আসছে হচ্ছে হলো 4,750 টাকা। ওকে, আমাদের উত্তর মোটামুটি মিলে গেছে। জি, তাহলে তো একটু আমরা স্টাইল করতেই পারি নাকি? তো উত্তর যেহেতু মিলে গেছে, সো আমাদের সেই একটু তো ভাব নিবই, যেহেতু আমরা কমার্সের স্টুডেন্ট, যেহেতু উত্তর মিলাইতে পারছি, সো এটার থেকে তো আনন্দের আর কোনো কিছু নাই। খুব বেশি মন খারাপ করে নিজের জীবন শেষ করে দেওয়ার ভেতরে কোনো সার্থকতা নাই। কেন নাই? কেননা তুমি যদি একটাবার চিন্তা করো যে তুমি তোমার মায়ের গর্ভে যখন প্রথম আসছিলা, তুমি কোথাও না কোথাও ছিলা তো তার আগে। অবশ্যই তুমি আল্লাহকে বিশ্বাস করো বা ইউনিভার্সকে বিশ্বাস করো, ভগবান যাকেই বিশ্বাস করো না কেন, তুমি তো ছিলা কোথাও না কোথাও। তারপরে তুমি তোমার মায়ের গর্ভে আসছো, সেই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে শূন্য হাতে কিন্তু তুমি আসছিলা। এই শূন্য হাতে এসে তুমি এইখানে যা করছো এবং যা হারাইছো, তুমি জীবনে এমন কোনো পরিস্থিতিতে, তুমি এই জিনিসটা মনে রাখো, কোনোদিন পড়বা না যেখানে তুমি লস সাইডে থাকবা। অ্যাকাউন্টিংয়ে তো মনে করো তোমার প্রফিট সাইড, লস সাইড থাকে। ইউ আর অলওয়েজ ইন দ্য প্রফিট মার্জিন। তুমি অলওয়েজ প্রফিট মার্জিনের ভিতর থাকবা সবসময়। কেন? বিকজ তুমি আসছিলে একদম জিরো থেকে। মানুষ কখনো -1 2 3 এদিকে যাইতে পারে না। মানুষের অলওয়েজ গ্রোথই হয়, সামনের দিকেই থাকে, বিকজ তুমি আসছো শূন্য হাতে। এবং একটা সময় আমরা যখন এই সম্পূর্ণ আমাদের এই আয়োজন শেষ হয়ে যাবে, আমরা একদম রিক্ত হস্তে, শূন্য হাতে আমরা আবার আমাদের জায়গায় চলে যাব। তো আমরা একদম জিরো হাতে আসছি, শূন্য হাতে। সো যে জিনিসটা আমাদের লাইফ থেকে চলে গেছে, বা যেটা পাচ্ছি না, যেটা হচ্ছে না, যেটা পেয়েও হারাই ফেলছি, বা মনে হচ্ছে যে স্যার কোনো মিনিং খুঁজে পাচ্ছি না, লাইফের মিনিংটা কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা ছিল না, বা আমি তো এটা ডিজার্ভ করি, আমি তো এটার থেকে বেটার কিছু আশা করছিলাম। তুমি জিনিসটা এইটুকু সিম্পলি বুঝো যে তুমি কিন্তু শূন্য হাতে আসছিলা এবং শূন্য হাতেই যাবা। তুমি যা তৈরি করছো এইখানে এসে, এইখানে রিসোর্সেস দিয়ে, এইখানের পরিবেশেই তুমি সবকিছু তৈরি করছো। এবং আমাদের সবাইকে আমরা যা এই পৃথিবীতে যতটুকু ভালো দিতে পারি, এটুকু দিয়ে আমাদের সবার চলে যেতে হবে। ইকুয়েশন একদম সিম্পল। অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন যেমন সহজে A = L + E একদম সহজে মিলে যায়, খুবই সহজে। জীবনের ইকুয়েশনটা কিন্তু আমাদের সহজে মেলে না, এটা মিলাইতে হয়। একা একা কোনো কিছু হয় না, এটা তোমাকে মিলাইতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, তোমরাও একটু ভালো থাকার চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর্থিক বিবরণী, নবম অধ্যায়ের যে আর্থিক বিবরণী, এটা লাস্ট ক্লাসে, আগামী ক্লাস। ওকে, এই 3টা ক্লাস করলে আই হোপ ইনশাল্লাহ তোমাদের আর্থিক বিবরণীতে কোনো প্রবলেম থাকবে না। এগুলো বাসায় বসে একটু বেশি করে চর্চা করো, বেশি করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।